মিঠা পানির উৎস এবং গুরুত্ব। পৃথিবীতে আমরা যে পানিটা ব্যবহার করি মেইনলি খাবার রান্না-বান্না করা, কাপড়-চোপড় ধোয়া। এটা যে পানিটা ইউজ করি সেই পানিটা আসলে মিঠা পানি। আর বাকি যে পানি এটা হলো লবণাক্ত পানি। কিন্তু এই মিঠা পানির পরিমাণটা মাত্র টোটাল পানির ২.৭%। খেয়াল করছো? টোটাল পরিমাণটা কত? মাত্র ২.৭%। বাকি পুরা পানিটা হলো লোনা পানি, লবণাক্ত পানি, সমুদ্রের পানি। যে পানিটা আমরা ইউজ করতে পারি না, ডিরেক্ট ইউজ করতে পারি না। ওটা ইউজ করতে গেলে আমাদেরকে আবার ওই রিফাইন করতে হবে, লবণ বাদ দিতে হবে। তো যাই হোক, আমরা যে পানিটা ২.৭% পানিটা মিঠা পানি যেটা আমরা ইউজ করি, তার 74% আসে হলো হিমবাহ এবং তুষার থেকে। এখন আমাদের দেশে তো হিমবাহ নাই। কিন্তু আমাদের পানিটাও হিমবাহ তুষার থেকে আসে। হিমালয় পর্বতের হিমবাহ গইলা নদীর ভিতর দিয়া বাংলাদেশেও আসে। ঠিক আছে? ইন্ডিয়া বাঁধ-টাধ বাইন্ধা রাইখা আটকায়া রাখতেও পারে না। আবার ছেড়ে দিয়েও আমাদের ডুবাইতে ফেলতে পারে না। মানে একসময় চলে যায়। হয়তোবা কিছু সময় আমাদের কষ্ট হয়। তো এরপরে দেখো ভূগর্ভস্থ পানি যেটা, সেটা হলো ২২.২%। এটা আমাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় একটা নেয়ামত দিছে। পৃথিবীর এরকম খুব কম দেশ আছে যেই দেশে এরকমভাবে পানি তোলা যায়। অল্প একটু গভীর করলেই পানি উঠে যায়। এটা আমাদের দেশে। 0.3% হলো হ্রদ, বিভিন্ন হ্রদের পানি। আর 0.035% হলো বৃষ্টি। আর নদী-নালার পানি 0.03। তাহলে এই এতটুকু জিনিস হলো আমাদের মেইনলি এমসিকিউ এর জন্য আসতে পারে যে সবচেয়ে বেশি কোনটা আর সবচেয়ে কম কোনটা এগুলো একটু বেশি। বেশি কম সবচেয়ে বেশি, সবচেয়ে কম। এই দুইটা একটু গুরুত্বপূর্ণ তথ্য। আরেকটা তথ্য হতে পারে বৃষ্টির পানি। কারণ বৃষ্টির পানিটাও ধরে রাখার ব্যাপারে এখন অনেকেই বলে যে বৃষ্টির পানিটা ধরে রাখতে পারলে এটা আমাদেরকে ভবিষ্যতের জন্য পানির যদি অভাব হয় সেই অভাবটা আর হবে না। আচ্ছা, ওকে। তাহলে আমাদের এতটুকু গেল। আর আরেকটা তথ্য লিখতে হবে যে টোটাল পানির ২.৭% হলো মিঠা পানি আর 97.0% হলো লবণাক্ত পানি। 3% ওই পানিটার মাঝামাঝি আরকি। ঠিক আছে? এটাকে আমরা কোনটার মধ্যে ফেলতে পারি না আরকি। ওকে? সবচেয়ে বেশি, সবচেয়ে কম। সবচেয়ে বেশি হিমবাহ, সবচেয়ে কম নদীর পানি। সবচেয়ে বেশি হিমবাহ, তুষারপাতের পানি আর সবচেয়ে কম নদীর পানি। বৃষ্টির পানি 0.035%। ওকে? এবার দেখো, আমরা যে পানিটা ব্যবহার করি, তার উৎসগুলো আমরা তো বললাম যে কোনটা থেকে কত। এখানে যে উৎসগুলো আছে সেই উৎস আগের মতোই। নদী, হিমবাহ, হ্রদ, পাহাড়ি ঝরনা, খালের পানি, বাঁধ দিয়ে সঞ্চিত পানি। ঠিক আছে? অগভীর কূপ যেটার মধ্যে আর্সেনিক থাকতে পারে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। অগভীর কূপ থেকেও আমরা পানি গ্রামে যে টিউবওয়েল আছে অগভীর, আবার ডিপ টিউবওয়েল আছে সেটাও হইতে পারে। ঠিক আছে? আর আর্টেসিয়ান বেসিনের যে গভীর কূপ সেখান থেকেও আমরা পানি বের অনেক, অনেক গভীর। ঠিক আছে? এগুলো আমার অত জরুরি না। যতটুকু জানলাম। আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি। মিঠা পানির গুরুত্বটা কি? মিঠা পানি ছাড়া আমরা চলতেই পারব না। দেখো আমাদের জীবন ধারণ, খাওয়ার জন্য যেই পানি, ঠিক আছে? প্রতিদিন একজন মানুষের 1.6 লিটার পানি খাইতে হয়। কৃষিকাজের জন্য আমাদের মিঠা পানি লাগে। লবণ পানি দিলে ফসল জন্মে না। দেখবা আমাদের উপকূলীয় অঞ্চলে, সাগরের তীরবর্তী অঞ্চলে ফসল জন্মায় না। ওখানে বিশেষ কিছু গাছপালা জন্মায়। যে গাছপালা থেকে আমরা ওই জিনিসপত্র পাইও না, খাবারের জন্য প্রয়োজনীয় যা। ঠিক আছে? আর শিল্পক্ষেত্রেও আমাদের এই পানিটাই লাগে। লবণ পানি দিলে আমাদের শিল্পক্ষেত্রে হবে না। তবে কিছু শিল্পক্ষেত্রে লবণ পানি লাগে। যেমন আইসক্রিম ফ্যাক্টরিতে লবণ পানি লাগে। তাপমাত্রা কমায় ফেলে। লবণ পানি তাপ ধারণ তাপকে খুব দ্রুত শীতল করতে পারে। আচ্ছা,
স্থলজ এবং জলজ উদ্ভিদের জন্য আমাদের মিঠা পানি লাগে। ওকে, এই তথ্যগুলো আমরা জাস্ট পরে দেখে নিব, তুলে নিব। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। সারফেস ওয়াটার মানে ভূপৃষ্ঠ যে পানিটা থাকে সেটা আমরা গভীর থেকে তুলেও যেটা পাই ওটাও, অথবা নদী নালা খাল বিলে এই পানিটাও। কারণ আমরা যে পুকুর খনন করি তখন পানিটা ওঠে কি নিচে থেকেই ওঠে, ওটা তখন কোন পানি হয়ে যায়? সারফেস ওয়াটার মানে, সারফেস মানে ভূপৃষ্ঠ, পৃষ্ঠের পানি। এখন বিশুদ্ধতার মানদণ্ড এর মানে কি? বিশুদ্ধতা তো আমরা জানি, ভালো মানদণ্ড, যেটা দিয়ে বিশুদ্ধতা যাচাই করা হয়। ঠিক আছে? যেটা দিয়ে বিশুদ্ধতা যাচাই করা হয়। অর্থাৎ পানির যে সকল বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ওই পানির বিশুদ্ধতা যাচাই করা হয়, সেই বৈশিষ্ট্যগুলোকে বলে পানির বিশুদ্ধতার মানদণ্ড। তো সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ১ নাম্বার বৈশিষ্ট্য হলো পিএইচ, ২ নাম্বার হলো পানির ক্ষরতা, ৩ নাম্বার পানির ডিও বা ডিজলভ অক্সিজেন, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, টোটাল ডিজলভ সলিড। টোটাল ডিজলভ সলিড বা টিডিএস। আচ্ছা, তাহলে এই কয়টা হলো পানির বিশুদ্ধতার মানদণ্ড। তাহলে এর মধ্যে বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে প্রথমে আমরা যাব হলো পানির ক্ষরতা। পানির ক্ষরতা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, এটা আমরা আগে বুঝবো তারপরে লিখবো। পানির ক্ষরতার মানে কি? মনে করো তোমার কাছে একটা সোর্স থেকে পানি সংগ্রহ করছো, সোর্স থেকে পানি সংগ্রহ করছো, এই পানির মধ্যে তুমি সাবান অথবা ডিটারজেন্ট দিয়েছো, সাবান বা ডিটারজেন্ট দেওয়ার পর দেখলা যে এই সাবান বা ডিটারজেন্ট এই পানির মধ্যে সারাদিন শেকিং করলেও, সারাদিন যাবত আমরা নাড়াইতেছি কিন্তু কোনো ফেনা তৈরি হচ্ছে না, ফেনা হবে না, ফেনা তৈরি হবে না। যদি ফেনা তৈরি না হয় তাহলে বুঝতে হবে এই পানিটাকে আমরা বলবো খর পানি। এই পানিটাকে আমরা কি পানি বলবো? খর পানি। আর যদি ফেনা তৈরি হয় তখন আমরা তাকে বলবো মৃদু পানি। ঠিক আছে? খর পানিকে আমরা বলি হার্ড ওয়াটার, মৃদু পানিকে আমরা বলি সফট ওয়াটার। তো এখন কেন হয়? এটার গবেষণা করে দেখা গেল যদি কোনো পানির মধ্যে এই ক্যালসিয়াম 2+ এর লবণ থাকে, ম্যাগনেসিয়াম 2+ এর লবণ থাকে, আয়রন 2+ এর লবণ থাকে দ্রবীভূত অবস্থায়, অদ্রবীভূত অবস্থায় না, দ্রবীভূত অবস্থায় থাকে, তখন সেই পানি সাবান এবং ডিটারজেন্টের সাথে কোনো ফেনা তৈরি করতে পারে না। তাহলে যে পানিতে ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, আয়রন 2+, এর দ্রবণীয় লবণগুলো উপস্থিত থাকে, সেই পানি সাবান বা ডিটারজেন্টের সাথে ফেনা তৈরি করতে পারে না। এজন্য সেই পানিকে আমরা কি বলি? খর পানি। আর পানির এই ধর্মকে কি বলবো? পানির ক্ষরতা। ঠিক আছে? তাহলে আমরা একটু সংজ্ঞাটা লিখে নেই। সংজ্ঞাটা লিখে নেই। ওখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মেইনলি আসলে এই তথ্যটা হলো হাজারীর বই অনুসারে। তোমাদের হাজারীর বইতে এই আয়রনও দিয়ে রাখছে। বাট আমি আ উপরের লেভেলের বইগুলোও দেখেছি বা গুগলেও তুমি গিয়ে দেখতে পারো। মেইন আসলে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। আয়রনের ব্যাপারটা ওইভাবে নাই। যদিও তোমাদের বইগুলোতে আয়রনের কথাটা লিখে রাখছে। এজন্য যেহেতু লিখে রাখছে, এটা ওয়ান কাইন্ড অফ ভুল, কিন্তু অনুমোদিত বই, বুঝোই ব্যাপারটা। ভুল হইলেও কিছু করার নেই। আচ্ছা, তাইলে যে পানিতে ক্যালসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম 2+ আয়নের লবণগুলো দ্রবীভূত অবস্থায় থাকে, সেই পানি সাবানের সাথে ফেনা তৈরি করতে পারে না। প্রশ্ন হলো কেন পারে না? কেন সাবানের সাথে ফেনা তৈরি করতে পারে না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। চাইলে বেসিক প্রশ্ন করতে পারে, অনুধাবনমূলক প্রশ্ন। যে ব্যাখ্যা করো কেন সাবানের সাথে ফেনা তৈরি করতে পারে না ওরা? এর কারণটা কি? তাহলে আমরা এই কারণটা একটু একটা বিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দেই। দেখো, লিখা হয়েছে সবার?
লিখে না হলেও পরে রেকর্ড দিয়ে দিব কিন্তু আমি আজকেও, যেহেতু স্টুডেন্ট উপস্থিতি কম। ঠিক আছে, রেকর্ড দিয়ে দিব, সমস্যা নাই। গেলাম আমরা। দেখো, সাবান কি বলতো? সাবান এটা না, C17 H35 COO Na, বা এখানে সোডিয়ামের জায়গায় পটাশিয়ামও থাকতে পারে। উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণকে কি বলে? সাবান বলে। এখন এখানে ক্যালসিয়াম সালফেট আছে, ধরো পানির মধ্যে। কোথায় আছে? পানির মধ্যে আছে কি? ক্যালসিয়াম সালফেট। এখন সোডিয়ামের কিন্তু এই সহ্য হচ্ছে না। সোডিয়ামের সহ্য হচ্ছে না যে সালফেট কার সাথে আছে? ক্যালসিয়ামের সাথে। সোডিয়ামের সহ্য হচ্ছে না। সোডিয়াম সাবানকে ছেড়ে ওই সালফেটের সাথে চলে যাবে, তৈরি করবে কি? Na2SO4। আর ক্যালসিয়াম চলে আসবে কার সাথে? COO। ঠিক আছে। এখন খেয়াল করো, এখানে সোডিয়ামের আধান কত ছিল? +1। এখানে ক্যালসিয়ামের আধান কত? +2। ফাজানের নীতি অনুসারে আধান যত বাড়ে সমযোজী ধর্ম তত বাড়বে। তাহলে এটা কি? অধিক সমযোজী। অধিক অধিক সমযোজী। আর এইটা কি? অধিক আয়নিক। তাহলে বলো তো, আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় না সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়? পানি কিন্তু আছে, এটা কোথায় ছিল? ইন ওয়াটার। পানির মধ্যে ছিল, কে ছিল? ক্যালসিয়াম সালফেট ছিল। তাহলে এখন অধিক সমযোজী এটা, সে কিন্তু পানিতে অদ্রবণীয়, তার মানে সে কি করবে? পানির তলায় পদক্ষেপ করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো ওর যে কেএসপি, এই মানটা ক্ষুদ্র। ওর কেএসপি মান কি? অতি ক্ষুদ্র। বাট কেআইপি আবার বড়। কেআইপি কি? বড়। ওর যে কেএসপি এটা বড়, কিন্তু ওর কেএপিটা ছোট। তাহলে আমরা কি জানি? কেএপি যদি ছোট হয় তাহলে অদক্ষেপ পরে নো পিপিটি, নো প্রিসিপিটেশন। ঠিক আছে। তাহলে এখানে যেহেতু কেএসপি ছোট, কেআইপি বড়, তাহলে প্রিসিপিটেশন হবে, পদক্ষেপ করবে। আচ্ছা খেয়াল করো, তুমি কোথায় দিয়েছিলা? পানির মধ্যে কি দিছিলা? সাবান দিছিলা। তাহলে সাবানের কাজ কি ছিল? পানির মধ্যে ফেনা তৈরি করবে। কিন্তু সেই সাবান কি করছে? ক্যালসিয়ামের সাথে চলে গিয়ে পাত্রের তলায় গাদ আকারে জমা হচ্ছে, গাদ। এটা বলে ইমালসন। পাত্রের তলায় কি তৈরি করছে? ইমালসন তৈরি করছে পাত্রের তলায়। ঠিক আছে। তাহলে সাবান কি পানির মধ্যে আছে? নাই তো। তাহলে ফেনা তৈরি করবে কে? সাবান যদি পানির মধ্যে নাই থাকে তাহলে ফেনা তৈরি করবে কে? এখন কোনো পানির মধ্যে যদি এটা না থাকে, ক্যালসিয়াম সালফেট না থাকে, তাহলে কি হবে? এটা নাই, তাহলে এই বিক্রিয়া হয় নাই। এই বিক্রিয়া হয় নাই মানে কি? পানির মধ্যে কি আছে? সাবান আছে। আর পানির মধ্যে সাবান থাকলে মানে ফেনা তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে মূল ব্যাপারটা হচ্ছে যে পানিতে যদি এই লবণগুলো থাকে, ক্যালসিয়াম এর জায়গায় কি হইতে পারে? ক্যালসিয়ামের জায়গায় কি হইতে পারে? ম্যাগনেসিয়াম হইতে পারে। একই, এখানে জাস্ট ম্যাগনেসিয়াম হয়ে যাবে। আয়রন তোমাদের বইতে দেওয়া আছে, আয়রনও হইতে পারে। এখানে জাস্ট তুমি ক্যালসিয়ামের জায়গায় ম্যাগনেসিয়াম আয়রন দিয়ে বিক্রিয়াটা করলে আরো দুইটা বিক্রিয়া লিখতে পারি আমরা। গেল তো? এখন খেয়াল করো, এই যে পানির ক্ষরতা, এই ক্ষরতাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি অস্থায়ী ক্ষরতা, অস্থায়ী ক্ষরতা। আর একটাকে আমরা বলি স্থায়ী ক্ষরতা। এখন অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী হইল ক্যালসিয়াম বাইকার্বনেট, এই লবণটা।
এই লবণটা, এই লবণটা যদি আয়রনকে আমরা ধরি, এই ৩টা লবণ যদি বাইকার্বনেট লবণগুলো পানিতে থাকে দ্রবীভূত অবস্থায়, তখন তাদেরকে আমরা বলবো অস্থায়ী ক্ষার পানি। আর স্থায়ী ক্ষারতার জন্য দায়ী কে? ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ফেরাস সালফেট, অথবা ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড। এই লবণগুলো পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবীভূত অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? এই জন্য এই লবণগুলো পানিতে থাকলে সাবান দেওয়ার সাথে সাথে ওই সাবানকে তারা ধ্বংস করে পাত্রের তলায় ইমালসন আকারে জমা করে, তখন আর সাবান ফেনা তৈরি করতে পারে না। তাহলে এখন প্রশ্ন হলো যে স্যার কেন আপনি অস্থায়ী ক্ষারতা বলেন ওদেরকে? অস্থায়ী ক্ষারতা কেন বলেন? অস্থায়ী ক্ষারতা বলার কারণ হইল, তুমি যদি পানিকে তাপ দাও, কি দাও? তাপ। তুমি যদি পানিকে তাপ দাও, খেয়াল করো আমি এখানে সাবান দিছিলাম বা ডিটারজেন্ট দিয়েছি, ফেনা তৈরি হয় নাই। কিন্তু তাপ দেওয়ার পর ওই সাবান আবার দিয়েছ, ফেনা তৈরি হয়েছে। তাপ দেওয়ার পর কি হয়েছে? ফেনা তৈরি হয়েছে। তাইলে তুমি এই পানিকে, এখানে যে পানি আছে, এই পানিকে বলবা অস্থায়ী ক্ষার পানি। আর এই ধর্মকে বলবা অস্থায়ী ক্ষারতা। আরেকটা হলো পানি আছে এখানে, তাপ দেওয়ার কারণে কি হয় নাই? লাভ হয় নাই। এখানে তাপ দেওয়ার কারণে লাভ হয়েছে, এখানে তাপ দেওয়ার কারণে লাভ। এটার আমরা বলবো তুলে নেই একটু। যদি কোনো পানির ক্ষরতা তাপ দিলে দূর হয়ে যায়, তখন সেই পানিকে কি বলবো? অস্থায়ী ক্ষার পানি। আর তাপ দিলেও যদি দূর না হয়, তাহলে আমরা তাকে বলবো স্থায়ী ক্ষার পানি। এখন তোমাকে এই প্রশ্নটা অনুধাবন হিসেবে বলে দিল কেন অস্থায়ী ক্ষরতা তাপ দিলে দূর হয়। কারণটা কি? অস্থায়ী ক্ষরতা দূর হয়, কেমন দূর হয়, কি কারণে দূর হয়? হুম, মূল থিম কিন্তু শুধু বিয়োজন না, আরো কাহিনী আছে। মূল থিমটা হলো, মূল বিক্রিয়াটা বিয়োজন বিক্রিয়া, বাট এরপরে কাহিনী কি? আমরা এটা মুছে দিলাম না? দেখো এটা মুছে দিলাম। দেখো আমি যখন একটু আগে, আমরা আগের কনসেপ্ট একটু বুঝে নিই, খেয়াল করো তো। এটার নাম কি? বাইকার্বনেট, তাই না? এটার নাম কি? বাইকার্বনেট। আচ্ছা,
খেয়াল করো তো এখানে বাইকার্বনেটের আধান কত? আধান কত? মাইনাস, তাই না? তাপ দিছি, তাপ দেওয়ার কারণে হয়ে গেছে কার্বনেট, পানি, কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে চলে গেছে। এখন এখানে তৈরি হলো কত দেখো তো, 2 মাইনাস। তাইলে আমরা জানি আয়নিক পটেনশিয়াল, তোমাদের মনে আছে আয়নিক পটেনশিয়াল আইপি ফাই, এই এর মান দ্বারা আমরা কি করি, ওই একটা যৌগ কতটা আয়নিক বা কতটা সমযোজী সেটা বুঝি, ফাজানের নীতি দিয়েও বুঝি না? তাহলে ফাজানের নীতি অনুসারে যদি তুমি দেখো এখানে আধান দুইটা, এখানে আধান দুইটা, এখানে আধান কয়টা, একটা, তাহলে এর পোলার আয়ন কম, ফাইয়ের মান কম, এর ফাইয়ের মান কি ছোট, এর ফাইয়ের মান কি বড়। যদিও ফাইটা মেইনলি ক্যাটায়নের জন্য বের করা হয়, অ্যানায়নের জন্য ফাইয়ের ব্যাপারটা নাই, ক্যাটায়নের আধান ভাগ ক্যাটায়নের ব্যাসার্ধ বা ক্যাটায়নের আকার। তো এখানে এর মানটা ছোট কারণ এর আধান কম, এর মানটা বড়, আধান বেশি। ফাই যত ছোট পোলার আয়ন তত কম, পোলারাইজেশন কম। ঠিক আছে, পোলারাইজেশন কম মানে পানিতে দ্রবণীয়, পানিতে কি দ্রবণীয়। এটা বলো পোলারাইজেশন বেশি, পোলারাইজেশন বেশি, অদ্রবণীয়। তাহলে অদ্রবণীয় হলে কি করবে, পাত্রের তলায়, পাত্রের তলায় চলে যাবে না? আচ্ছা, পাত্রের তলায় যদি চলে যায় ও কি পানিতে আছে না পাত্রের তলায় আছে? খেয়াল করো, এখানে যখন ছিল ক্যালসিয়াম, ক্যালসিয়াম আয়ন আকারে আছে কোথায়, পানির মধ্যে। আর এখানে যখন আছে ক্যালসিয়াম চুনা পাথর হিসেবে পাত্রের তলায় জমা হয়েছে। ঠিক আছে, পাত্রের তলায় জমা হয়েছে। এখানে কিন্তু পানি, খেয়াল করো এখানে পানির মধ্যে ক্যালসিয়াম ছিল, এখানে পানির মধ্যে ক্যালসিয়াম নাই বা ম্যাগনেসিয়াম নাই বা আয়রন নাই, পাত্রের তলায় জমা হয়েছে। তাহলে সাবান তুমি তো এর মধ্যে দিছিলা, এখানে সাবান দিলে ওই সাবানের সাথে কার দেখা হয়েছে বলো, ডিরেক্ট ক্যালসিয়ামের দেখা। এখানেও সাবান দিছো, ক্যালসিয়ামের দেখা হয় না, কিন্তু ক্যালসিয়াম তো পাত্রের তলায় চলে গেছে ওই সময়, তাপ দেওয়ার কারণে পাত্রের তলায় চলে গেছে। আর যদি আরেকটা কাজ করো, তাপ দেওয়ার পর সেকে নিয়েছো, ফিল্টার করে নিছো, তাই ওটা পুরোপুরি আলাদাই হয়ে গেছে। ঠিক আছে, বাট ফিল্টার করারও দরকার নাই, ওটা পাত্রের তলায় যদি তুমি না ঝাঁকানি দাও পানিতে তাহলে ওটা তলায় থাকবে তাপ দিলে। ঠিক আছে, গাদ আকারে নিচে জমা থাকবে। তাহলে মূল থিমটা কি, মূল থিমটা হলো বাইকার্বনেট লবণগুলো পানির মধ্যে থাকলে ওরা দ্রবণীয় অবস্থায় থাকে, তখন সাবান দিলে ওই সাবানের সাথে বিক্রিয়া হয়, আর তাপ দিলে ওই বাইকার্বনেট হয়ে যায় কার্বনেট, তখন আর দ্রবণীয় অবস্থায় থাকে না, অদ্রবণীয় অবস্থায় পাত্রের তলায় থাকে। সাবান দিলে তখন সাবানের সাথে তারা বিক্রিয়া করার সুযোগ পায় না। ঠিক আছে, মনে রাখবা বিক্রিয়া করার অন্যতম শর্ত হলো সংস্পর্শে আসতে হবে। বিক্রিয়া করার অন্যতম শর্ত কি, সংস্পর্শে আসতে হবে। যদি সংস্পর্শে না আসে তো বিক্রিয়া হবে না। তাহলে ও তো নাই, সাবান তুমি দিয়েছো তো এখানে, সাবান তো আর তুমি নিচে দাও নাই। ঠিক আছে, ওর সাথে দেখাই হবে না, এই জন্য আর বিক্রিয়াটা হবে না, বিক্রিয়া না হলে ফেনা তৈরি হবে। ওকে, তাহলে প্রশ্নটা কি ছিল, খড় পানিকে তাপ দিলে, সরি অস্থায়ী খড় পানিকে তাপ দিলে তার ক্ষরতা দূর হয় কেন? কি লিখবা ব্যাখ্যা? অস্থায়ী খড় পানির মধ্যে থাকে বাইকার্বনেট লবণ, তাকে তাপ দিলে হয়ে যায় কার্বনেট লবণ, কার্বনেট লবণ পাত্রের তলায় অধক্ষিপ্ত হয়, ফলে পানিটা ক্যালসিয়াম আয়রন অথবা ম্যাগনেসিয়াম মুক্ত হয়। পানির মধ্যে আর ক্যালসিয়ামও থাকে না, আয়রনও থাকে না, ম্যাগনেসিয়ামও থাকে না, তখন ওই পানি সাবানের সাথে ফেনা তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখো তাহলে পানির
স্থায়ী ক্ষরতা আর অস্থায়ী ক্ষরতা এর মধ্যে এই মানগুলো আমাদের একটু লিখে রাখতে হবে। অস্থায়ী ক্ষরতার জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর আয়রনের মানটাকে আমরা কত থেকে কত বলি? ১০০ থেকে ৩০০ ppm। ১০০ থেকে ৩০০ ppm, ঠিক আছে? বা এর অধিক। এই কথাগুলো একটু লিখে রাখি দ্রুত। পানির ক্ষরতা। ওকে? ওকে? তাহলে অস্থায়ী ক্ষরপানি তো আমরা তাপ দিয়ে দূর করে ফেললাম। অস্থায়ী ক্ষরতার তাপ দিয়ে দূর হয়ে গেল। কিন্তু স্থায়ী ক্ষরতা আমরা কেমনে দূর করব? স্থায়ী ক্ষরতা দূর করব কিভাবে? হুম? স্থায়ী ক্ষরতা কিভাবে দূর করব? যাব পরের পেজে? গেলাম। স্থায়ী ক্ষরতা দূর করার জন্য যেটা করা হয় সেটা হলো পারমোটিট পদ্ধতি। পারমোটিট পদ্ধতি বা এর আরেকটা নাম আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। আয়নকে এক্সচেঞ্জ করা হয়। ঠিক আছে? রেজিন দ্বারা আয়নকে এক্সচেঞ্জ করা যায়। আর পারমোটিট নামক রাসায়নিক পদার্থ ব্যবহার করেও আয়নকে এক্সচেঞ্জ করা যায়। দেখো এখানে আমরা এই পাশে, এখানে যে চিত্রটা দেখানো হচ্ছে এই পাশ দিয়ে প্রবেশ করলো হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের লবণ। এখানে আমাদের কিছু রেজিন অথবা পারমোটিট নামক একটা রাসায়নিক পদার্থ দেওয়া আছে। যখন এই পাইপের ভিতর দিয়ে যাচ্ছে পানিটা, যাওয়ার সাথে সাথে ওই পানির মধ্যে আগে ছিল ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এখন আছে শুধু সোডিয়াম। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম নাই। ঠিক আছে? সোডিয়াম ওই পানি থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম গুলোকে প্রতিস্থাপিত করে ধরে রাখছে এর মধ্যে, মানে অনেকটা ফিল্টারের মতো। ফিল্টারের মধ্যে মনে করো ময়লা আটকে থাকে আর পানিটা নিচে পড়ে গেল। এখন এখানে ময়লাকে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের লবণ মেইনলি আর কি। ঠিক আছে?
তাহলে আমার এই নামটা মনে রাখতে হবে, পারমাণবিক পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি তে স্থায়ী ক্ষারতা দূর করা হয়। তাহলে অস্থায়ী ক্ষারতা কি এই পদ্ধতিতে দূর করা যায় না? যায়। তাপ দিয়েও দূর করা যায়, এই পদ্ধতিতে দূর করা যায়। আর স্থায়ী ক্ষারতা তাপ দিয়ে দূর করা যায় না। ওকে? আচ্ছা। পরের পেজে পানির পিএইচ। দেখো, পানির পিএইচ। এখন পানির পিএইচ এর ক্ষেত্রে আমার যেটা মনে রাখতে হবে, সারফেস ওয়াটারের পানি অর্থাৎ নদী, নালা, পুকুর এদের পানির পিএইচ হলো 6 থেকে 6.5 এর মধ্যে। কেন? কিছুটা অম্লধর্মী। আমরা জানি পিএইচ এর মান যদি 7 হয় তাহলে এটা নিরপেক্ষ। যদি পিএইচ এর মান 7 এর কম হয় তাহলে এটা অম্ল। আর যদি পিএইচ এর মান 7 থেকে বেশি হয় তাহলে ক্ষার। তাহলে এটা অম্লধর্মী কেন? কারণ মনে করো একটা পুকুর, পুকুরের পানি, এর সংস্পর্শে আসছে বায়ু, বায়ুর মধ্যে আছে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড বায়ুর চাপের কারণে পানির মধ্যে প্রবেশ করে। কার্বন ডাই অক্সাইড কি? অম্লধর্মী অক্সাইড, অম্লীয় অক্সাইড। তাহলে অম্লীয় অক্সাইড কাকে বলে? যারা পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে। যে সকল অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অম্ল তৈরি করে, তাদেরকে আমরা বলবো অম্লীয় অক্সাইড। এই কারণে সারফেস ওয়াটারের পিএইচ এর মান 7 এর কম। অনুধাবনমূলক প্রশ্ন আসলো, কেন সারফেস ওয়াটারের পানির পিএইচ এর মান 7 এর কম থাকে? কারণ হলো সারফেস ওয়াটারের পানি বায়ুমণ্ডলের সংস্পর্শে থাকে, বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পানির মধ্যে প্রবেশ করে, আর এর রেজাল্ট হলো ওই কার্বন ডাই অক্সাইড আর পানির বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড তৈরি হয়। আর যেহেতু অ্যাসিডের পিএইচ এর মান 7 এর কম, এজন্য সারফেস ওয়াটারের পিএইচ এর মান 7 এর কম হয় এবং সাধারণত এই মানটা 6 থেকে 6.5 এর মধ্যে থাকে। বিশুদ্ধ পানির পিএইচ 7, এটা আমরা জানি। জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য পিএইচ এর মান থাকতে হবে 7 থেকে 7.5। 7 থেকে 7.5, ঠিক আছে? জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য পিএইচ এর মান। আর WHO বলে দিছে যে আমরা যেই পানিটা পান করতে পারবো সেই পানিটা হলো, সেই পানির পিএইচ থাকবে কত? 6.5 থেকে 6.5 থেকে 8.5 এর মধ্যে। আমরা যেই পানিটা পান করতে পারবো তার পিএইচ এর মান হবে কত? 6.5 থেকে 8.5। কে বলছে এটা? WHO। ঠিক আছে? এই তথ্যগুলো খুব ইম্পর্টেন্ট। পানযোগ্য পানির পিএইচ কত? 6.5 থেকে 8.5। জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য পানির পিএইচ কত দরকার? 7 থেকে 7.5। সারফেস ওয়াটারের পানির পিএইচ কত? 6 থেকে 6.5। ঠিক আছে? এমসিকিউর জন্য এই তথ্য। আর অনুধাবনের জন্য কেন সারফেস ওয়াটারের পিএইচ এর মান 7 এর কম, এই কনসেপ্ট থেকে প্রশ্ন এতটুকুই। ওকে? পরের পেজে গেলাম আমি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা পিএইচ এর ব্যাপারে আর অনেক পড়াশোনা আছে, ওগুলোর আমার তো দরকার নাই। খেয়াল করো, পানির ডিও, ডিও মানে কি? ডিজলভ অক্সিজেন। ডিজলভ ও এক্স ওয়াই অক্সিজেন। পানির ডিজলভ অক্সিজেন। পানির ডিজলভ অক্সিজেনের মানে কি? খেয়াল করো, আমি একটু আগে বললাম পুকুরের পানির সংস্পর্শে কার্বন ডাই অক্সাইড থাকে, অক্সিজেন থাকে না? অক্সিজেন থাকে? নাইট্রোজেন থাকে? অবশ্যই থাকে। বায়ুর সংস্পর্শে থাকা মানে কি? সবই আছে, গ্যাস। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি বায়ুমণ্ডলের চাপে পানির মধ্যে প্রবেশ করে, অক্সিজেন প্রবেশ করবে না? নাইট্রোজেন প্রবেশ করবে না? করবে। তাহলে অক্সিজেন প্রবেশ করবে। এখন তুমি কি করছো? মনে করো একটা পুকুর থেকে 1 লিটার পানি নিচ্ছ। কয় লিটার পানি? 1 লিটার। তাপমাত্রা কত? 25°C। ওই সময় পরিবেশের চাপ কত? 1 atm। ওই জায়গাতে, ওই এলাকায় পরিবেশের চাপ কত? 1 atm।
এইবার তুমি পিএইচ নির্ণয় করার জন্য ইলেকট্রিক্যাল ডিভাইস পাওয়া যায়, অনেকটা দেখতে থার্মোমিটারের মতো। ইলেকট্রিক্যাল থার্মোমিটার আছে যে টাইপের, অনেকটা স্টাইলের। তুমি তুমি কি করছো, ওর মধ্যে তুমি ওই ডিও পরিমাপ করার জন্য ওই যন্ত্রটা ডিভাইসটা দিয়েছো, ঠিক আছে? এখানে ডিভাইসের একটা ছোট ডিসপ্লে আছে, ডিসপ্লেতে লেখা থাকবে এর পানির ডিও কত, মনে করো বলো 2.5। এই পানির ডিও কত? 2.5। 2.5। এই 2.5 এর মানে কি? 2.5 এর মানে হলো এই পানিতে 2.5 মিলিগ্রাম পানি আছে, মিলিগ্রাম অক্সিজেন আছে। 2.5 মিলিগ্রাম অক্সিজেন আছে। কতটুকু পানি নিচ্ছি? 1 লিটার পানি। তার মানে হলো 2.5 মিলিগ্রাম পার লিটার। 2.5 মিলিগ্রাম পার লিটার। এবার মিলিগ্রাম পার লিটার এর আরেকটা মিনিং আছে, পিপিএম, পার্টস পার মিলিয়ন। মিলিগ্রাম পার লিটার যাহা, পার্টস পার মিলিয়নও তাহা। অর্থাৎ 1 ppm ইকুয়ালস টু 1 মিলিগ্রাম পার লিটার। তাহলে খেয়াল করো, নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট চাপে 1 লিটার নমুনা পানিতে যত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে সেই অক্সিজেনের নাম হলো পানির ডিও। ওই পানির ডিও। তাহলে পানির ডিও কাকে বলে? নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো নমুনা পানির 1 লিটারের মধ্যে যত মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে সেই পানিকে বলে ওই পানির ডিও বা ডিজলভ অক্সিজেন। ক্লিয়ার? ওকে, আচ্ছা। তাহলে সাধারণত 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ডিও 10 মিলিগ্রাম পার লিটার থাকে পরিবেশের চাপে, আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.2 মিলিগ্রাম পার লিটার থাকে। এখানে এখানে ভুল হয়েছে, এটা ঠিক আছে, এটা ভুল হয়েছে, 1.2 মিলিগ্রাম পার লিটার থাকে, ঠিক আছে? 1.2 মিলিগ্রাম পার লিটার বা 1.2 ppm। আচ্ছা, তাহলে কেন তাপমাত্রা বাড়ার কারণে অক্সিজেনের পরিমাণ কমে গেল? তাপমাত্রা বাড়লে পানির ডিও হ্রাস পায় কেন? অনুধাবনমূলক প্রশ্ন আসলো, পারবো? চাপ তো ঠিক আছে, চাপ তো স্থির। তাপমাত্রা বাড়ছে কিন্তু চাপ কি আছে? স্থির আছে। এখন কেন হইলো? এর কারণ হইলো যত তাপমাত্রা বাড়বে, খেয়াল করো এখানে কি আছে? পানির মধ্যে কি আছে? অক্সিজেন আছে। পানির মধ্যে কি আছে? অক্সিজেন আছে। এই দিক দিয়ে তাপমাত্রা বাড়ায় দিলাম, এই অক্সিজেন ছুটাছুটি বাড়বে না? ছুটাছুটি বাড়বে, পানি থেকে বেরো যাবে, অর্থাৎ পানির দ্রাব্যতা, পানিতে দ্রাব্যতা হ্রাস পাবে, ঠিক আছে? তার মানে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা সমানুপাতিক তাপমাত্রা, তাপমাত্রা সরি ব্যস্তানুপাতিক তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা ব্যস্তানুপাতিক কি? তাপমাত্রা, ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্নটা লিখে রাখি আমরা। তাপমাত্রা বাড়লে পানির ডিও হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো। তাপমাত্রা বাড়লে পানির ডিও হ্রাস পায় কেন, ব্যাখ্যা করো।